kau, sisir rambutnya biar rapi. Macam tengah apa Encik Jamal? Nadia! Assalamualaikum. ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বাতেকল্যান্ড একজন বাবা তার হারিয়ে যাওয়া মেয়েকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে শহর জুড়ে। একজন সাবেক পুলিশ অফিসার এমন এক অদৃশ্য শক্তির অস্তিত্ব অনুভব করছে যা তাদের কোনো এক ভয়ানক সত্যের মুখোমুখি হতে বাধা দিচ্ছে। ঠিক সেই সময় শহর জুড়ে ছড়িয়ে পড়ল আরেকটা খবর। একজন কুখ্যাত নারী গ্রেপ্তার হয়েছে। অভিযোগ উঠেছে সে নাকি এক প্রভাবশালী ব্যবসায়ীকে হত্যা করেছে বাতেক ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। কিন্তু যতই তদন্ত এগোতে থাকে ততই স্পষ্ট হয়ে ওঠে যে এটা শুধু একটা সাধারণ মামলা নয়, এর সাথে জড়িয়ে রয়েছে অনেক রহস্য। এই ভিডিওতে মুভির গল্প বলার সাথে আমি আসল ঘটনাটিকে আরও বিস্তারিতভাবে তোমাদের শোনাবো। তাই পুরো ঘটনা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক সত্য ঘটনা অবলম্বনে মুভি দুকুন। সাল 2005 মালয়েশিয়ান পুলিশ এক পপ সিঙ্গার ডায়ানা দাহলানের বাড়ির কিচেন থেকে খুঁজে পায় এক প্রভাবশালী ব্যবসায়ী জেফরির মৃতদেহ। যদিও সম্পূর্ণ দেহ বলা যায় না, কারণ অপরাধী তার দেহের একাধিক অংশ আলাদা করে দিয়েছে। পুলিশ চিফ তালিব ডায়ানার বাড়ি তদন্ত করলে খুঁজে পেয়েছে কিছু আজব জিনিস যা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে রাখা একেবারেই অসম্ভব। তাই পুলিশের ডায়ানার উপর সন্দেহ বাড়লে তাকে গ্রেপ্তার করে। এরপর আমাদের সাথে পরিচয় করানো হয় কুয়ালালামপুরের পাবলিক ডিফেন্ডার অর্থাৎ সরকারি আইনজীবী করিমের সাথে। বহু বছর আগে তার স্ত্রী তাকে এবং তাদের ছোট্ট মেয়েকে ছেড়ে পালিয়ে গেছে। তারপর থেকে সে তার মেয়ে নাদিয়াকে একা হাতেই বড় করেছে। তবে 6 মাস আগে নাদিয়াও একদিন হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সে তন্ন তন্ন করে খুঁজেও তাকে উদ্ধার করতে পারেনি। তাই নাদিয়াকে খুঁজে বের করার জন্য করিম সাবেক পুলিশ অফিসার দাউদকে ভাড়া করেছে। সে দাউদকে টাকা দিয়েছে তাকে সাহায্য করার জন্য। আজ করিম ও দাউদ পুনরায় নাদিয়াকে খুঁজতে বেরোয়, কিন্তু প্রতিবারের মতোই এইবারেও তারা নাদিয়ার খুব কাছাকাছি গিয়েও তাকে খুঁজে পায় না। অবশেষে সে সাহায্য নেয় তার পুরনো বন্ধু ডিটেকটিভ আয়েশার, যাতে নাদিয়াকে কোনো সরকারি কর্তৃপক্ষ খুঁজে পেলে তা যেন করিমকে জানাতে পারে। তবে আয়েশা জানায় সে নাদিয়াকে খুঁজে পেতে সাহায্য করতে পারে, কিন্তু তার একটা শর্ত আছে। তাকে ডায়নার কেস লড়তে হবে, কারণ সরকারি তরফ থেকে কোনো উকিল তার কেস লড়তে ভয় পাচ্ছে। কারণ ডায়নার পরিচয় একজন পপ সিঙ্গার হলেও আসলে সে একজন শামান। শোনা যায় সে নাকি ব্ল্যাক ম্যাজিক করে। তার বিরুদ্ধে অভিযোগ সে কিছু নিয়ম বিরুদ্ধ রিচুয়াল করে জেফরিকে শেষ করেছে। ফলে কোনো উপায় না থাকায় নাদিয়াকে খুঁজে পাওয়ার জন্য করিম কেসটা লড়তে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেলের মধ্যে ডায়নাকে অদ্ভুত ব্যবহার করতে। সে নিজের মনেই বিড়বিড় করছে আর মাঝের মধ্যেই অন্যান্য কয়েদিদের উপর আক্রমণ করতে যাচ্ছে। তার জ্বালায় বাকি কয়েদিদের প্রাণ ওষ্ঠাগত। তাই পুলিশ তাকে সম্পূর্ণ আলাদা একটা সেলে রাখার সিদ্ধান্ত নেয়। পরের দিন করিম ডায়নার সাথে দেখা করতে যায়। ডায়না বলে প্রথমে লোকেরা মনে করত তার কোনো ক্ষমতা নেই, কিন্তু এখন তার ক্ষমতার ব্যাপারে সবাই অবগত। ডায়না দাবি করে সে এমন এক শামান যে শয়তানের হয়ে কাজ করে। করিম তার এইসব কথায় গুরুত্ব না দিয়ে প্রশ্ন করল, গত 2টা মে রাতে যখন জেফরি মারা যায় তখন সে কোথায় ছিল? তবে ডায়না করিমের কোনো প্রশ্নের সঠিক উত্তর দেয় না। সে শুধুমাত্র তার ক্ষমতার সম্পর্কেই বলতে থাকে। এরই মাঝে ডায়না বলে, তুমি তোমার খুব কাছের একজনকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাচ্ছ না। যদিও তুমি তাকে খুঁজে পেয়ে যাও, তবে সে কিন্তু কখনোই তোমার হবে না। করিম কথাটা শুনে রীতিমতো চমকে যায়। সে বুঝতে পারে ডায়না তার মেয়ের কথা বলছে। করিম অপ্রস্তুত হয়ে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে ডায়না অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বলল, অবশেষে তাহলে আমাদের দেখা হলো, তাই না? এই কথা শুনে করিম অবশ্য কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে করিম তার অ্যাসিস্ট্যান্ট রবিকে নিয়ে যায় ডায়নার বাড়ির কাজের লোক হালিমার সাথে কথা বলতে। করিম হালিমার মেয়ের থেকে জানতে পারে ডায়নার বাড়িতে যেসব মহিলারা তাদের কোনো সমস্যা সমাধানের জন্য যেত, হালিমা তাদের সুস্থ করার জন্য ডায়নাকে সাহায্য করত। তবে পরে সে কোনো একটা কারণে কাজ ছেড়ে দেয় এবং তারপর থেকেই হালিমা বেশি কথা বলে না, শুধু মাঝের মধ্যে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। করিম হালিমাকে ডায়নার ব্যাপারে জিজ্ঞেস করলে বলল, একদিন একটা মেয়ে ডায়নার কাছে আসে, কারণ তার সন্তান ধারণে সমস্যা হচ্ছিল। সে ভেবেছিল ডায়না হয়তো ব্ল্যাক ম্যাজিক করে তাকে সুস্থ করে তুলবে,
ওই মহিলা শুধু তার কোল আলো করে একটা বাচ্চার মুখ দেখতে চেয়েছিল। ডায়না তখন তাকে বলে সে যা চায় সেটাই হবে, কিন্তু 7 বছর পরে তাকেও বিনিময়ে কিছু একটা ফিরিয়ে দিতে হবে। মোট কথা গিভ অ্যান্ড টেক পলিসি। সবটা শোনার পর করিম ওই মহিলার ঠিকানা জানতে চাইলে হালিমা কোনো উত্তর দেয় না। অবশেষে কোর্টের দিন চলে এলো এবং শুনানির জন্য ডায়নাকে পেশ করা হলে তার প্রথম দাবি ছিল সে নির্দোষ, কিন্তু প্রমাণ যে অন্য কথা বলছে। সাক্ষী দিতে আসে জেফরির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জামাল। সে জানায় জেফরি ডায়নাকে খুবই ভালোভাবে চিনত, এমনকি জেফরির সাথে নাকি তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। সে নিজের চোখে তাদের একসাথে বিভিন্ন রিচুয়ালে অংশ নিতেও দেখেছে। জামিলের পর সাক্ষী দিতে আসে জেফরির ড্রাইভার মুরালি। সে জানায় গত 10ই নভেম্বর জেফরিকে নিয়ে নাইট ক্লাবে গেছিল, যেখানে ডায়না গান করত। সেদিন ডায়না বাতেক ট্রাইবের একটা পাওয়ারফুল সিম্বল জেফরিকে দেওয়ার কথা বলেছিল, যা জেফরির ভাগ্য বদলে দিতে পারে। তবে এর জন্য তাকে প্রমাণ করতে হতো যে সে ওই বিশেষ সিম্বলটি পাওয়ার উপযুক্ত কিনা। তালিব ও তার সহকারী ডায়নার মামলা তদন্ত করতে গিয়ে জানতে পারে বেশ কিছু বছর ধরে শহরের অনেক ধনী ও ক্ষমতাবান পুরুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল। তাদের কিছু জনের দেহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়, যার সন্দেহ এখন সম্পূর্ণভাবে যাচ্ছে ডায়নার উপরে। এদিকে করিম ও দাউদ নাদিয়াকে খোঁজার জন্য একটা বিশেষ বিল্ডিংয়ে পৌঁছলে এইবারেও তারা নাদিয়াকে খুঁজে পায় না। তো দাউদের সন্দেহ হয় যে কোনো অপ্রাকৃতিক শক্তি যেন তাদের নাদিয়ার কাছে পৌঁছতে বাধা দিচ্ছে, কিন্তু করিমের এই কথা বিশ্বাসযোগ্য মনে হয় না। এতদিনে তালিব তদন্ত করে দুটো ব্ল্যাক ম্যাজিকের বই খুঁজে পেয়েছে। বইটার নাম বাতেক বুক অফ ব্ল্যাক ম্যাজিক। সেখানে বাতেক ভাষায় লেখা কিছু চিঠি ও বাতেক ট্রাইবের একটা বিশেষ সিম্বল খুঁজে পায়। যদিও এর অর্থ চিফ বুঝতে না পারলে দেখা করে দাউদের সাথে। দাউদের ব্ল্যাক ম্যাজিক ও বাতেক ভাষা সংক্রান্ত যথেষ্ট জ্ঞান আছে। এছাড়াও সে আগের কয়েকজন নিখোঁজ ব্যক্তি সম্পর্কে তদন্তও করেছে। দাউদ চিঠি ও সিম্বল দেখে বুঝতে পারে যে এইটা আগে বাতেক ট্রাইবের সমানরা ব্যবহার করত এবং এটা কোনো সাধারণ সিম্বল নয়। সে ইঙ্গিতপূর্ণভাবে বলে যে আজকাল মানুষ শুধুমাত্র কাবার দিকে মুখ করে উপাসনা করে না, বরং খ্যাতি ও অর্থের জন্য অন্য কিছুরও উপাসনা করে। সে সতর্ক করে বলে, তালিব, তুমি এই তদন্তের যত গভীরে নামবে ততই প্রলোভনের মুখোমুখি হবে। অবশ্য এর অর্থ তালিব তখন বুঝতে পারল না। পরের দিন করিম যখন পুনরায় ডায়নার সাথে দেখা করতে যায়, তখন ডায়না তাকে অতীতের এমন সব গোপন কথা জানায় যা শুধু করিম ও তার স্ত্রী জানত। ডায়না বলে করিমের স্ত্রীর সন্তান ধারণের সমস্যা থাকা সত্ত্বেও নাদিয়ার জন্ম হয়। ডায়না নাকি নিজেও একজন সন্তান চাইত, তবে সে একজন সমান, তাই সে কোনোদিনও মা হতে পারবে না। ডায়না তখন বলল যে আমি তোমায় নাদিয়াকে খুঁজে পেতে সাহায্য করতে পারি, তবে তার বিনিময়ে তোমায় আমাকে একটা সাহায্য করতে হবে, আর সেইটা হলো আমার বাড়ি থেকে একটা জিনিস এনে জাস্ট আমায় দিয়ে দাও। এর কিছুদিন পর ডায়নাকে কোর্টে আবার নিয়ে আসা হলে শুনানি চলাকালীন অং নামের একজন দোকানদার মিথ্যে সাক্ষী দিয়ে বলে ডায়না খুব দামি অলংকার ক্যাশে কিনেছিল। এইটা শুনতেই হঠাৎ ডায়নার শরীরে এক অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সে ভয়ঙ্কর স্বরে অংকে মিথ্যে কথা বলার অভিশাপ দিলে ঠিক তখনই অংয়ের নাক থেকে রক্ত পড়তে থাকে। বড় আকস্মিকভাবে এই ঘটনার ঠিক পরে ডায়নার সহকারী ড্যানি দাউদকে শেষ করে দেয়, কারণ সে ডায়না ও বাতেকের ব্যাপারে অনেক কিছুই জানত। এর পরবর্তী সময়ে কোর্টে শুনানি হলে সাক্ষী হিসেবে হাজির করা হয় দক্ষিণ পূর্ব এশিয়ান ট্রাইবসদের নিয়ে গবেষণা করা একজন অ্যানথ্রোপোলজিস্ট প্রফেসর আজিমকে। করিম তাকে বাতেক ট্রাইবের বিশেষ সিম্বলটি নিয়ে প্রশ্ন করলে সে জানায় যে মিথ অনুযায়ী বাতেকদের এই রহস্যময় সিম্বলটি তার অলৌকিক শক্তি পেয়েছিল 7 জন শামানের আত্মা থেকে। শোনা যায় বহু বছর আগে 7 শামানকে একটা পিউ পিউ তুংলান গাছের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল, যাদের মৃত্যুর পর এই 7 শামানের শক্তি সিম্বলটির মধ্যে একত্রিত হয়। ইতিহাস জুড়ে এই সিম্বলকে ঘিরে ছিল অসংখ্য লোভ, রহস্য আর রক্তাক্ত গল্প। বিশেষ করে অনেক ক্ষমতাবান পুরুষ এই শক্তিশালী সিম্বলটির মালিক হতে চেয়েছিল। তারা বিশ্বাস করত এই সিম্বল তাদের অদ্ভুত ক্ষমতা আর প্রভাব এনে দিতে পারে। তবে তার অনুসন্ধানে কিন্তু এক ভিন্ন সত্য সামনে আসছে। কেননা যতই পুরুষরা এর পিছনে ছুটে বেড়াক না কেন, এই সিম্বলের প্রকৃত উত্তরাধিকারী কখনোই তারা ছিল না। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শক্তি শুধু নারী সমানদের হাতেই হস্তান্তর হয়েছে। মনে হয় যেন সিম্বলটা নিজেই তার পরবর্তী ধারককে বেছে নিয়েছে, এবং ইতিহাস বলছে সেই ধারক সবসময় একজন নারী। এই ঘটনা শোনার পর স্বাভাবিকভাবে কোর্টে এক বিচিত্র চাঞ্চল্যের সৃষ্টি হলে শুনানি আজকের মতন বন্ধ করে দেওয়া হয়।
এইদিকে ডায়নাকে দেওয়ার প্রতিশ্রুতি মতো রাতে করিম ডায়নার বাড়িতে গেলে একজন মেয়ে তাকে একটা বাচ্চার ভ্রূণ দিলে সেই ভ্রূণটা ডায়নাকে এনে দেয়। ওইদিকে তালিব দাউদকে হত্যার তদন্ত করতে থাকলে তার মনে পড়ে দাউদের কিছু কথা। সে বুঝতে পারে যে ডায়না একসময় শহরের বিভিন্ন প্রান্তে যে যে বাড়িগুলোয় থেকেছে সেই প্রতিটা বাড়ি থেকেই তারা ওই বিশেষ বাতিক সিম্বল খুঁজে পেয়েছে। সেই সূত্র ধরে তালিব ও তার সহকর্মী শাহ ডায়নার প্রত্যেকটা পুরনো বাড়ি তল্লাশি করার জন্য গেলে তারা খুঁজে পায় অরোরা নামের একটা বিশেষ মূর্তি, এবং সেই মূর্তির নিচে পুঁতে রাখা ছিল অসংখ্য মাথার খুলি। অর্থাৎ ডায়না কোনো সাধারণ সামান নয়। পরের দিন কোর্টে শুনানির সময় তালিবকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হলো। সে জানায় গত 4 ডিসেম্বর সকালবেলায়, মানে জেফ্রি শেষ হয়ে যাওয়ার 2 দিন পর, সে ডায়নার বাড়িতে গেলে রান্নাঘর থেকে জেফ্রির দেহ খুঁজে পায়, এবং পরে তারা ডায়নাকে একটা গয়নার দোকান থেকে গ্রেপ্তার করে, এবং সেইখান থেকে সন্দেহ জাগে যে ডায়নার বাকি বাড়িগুলো থেকে যে অসংখ্য খুলি পাওয়া গেছে তাদের সবাইকেও হয়তো ডায়নাই শেষ করেছে। যদিও করিম তার কথায় বিশ্বাস করে না। সে বলে যে হতেই পারে অন্য কেউ জেফ্রিকে শেষ করে ডায়নার বাড়িতে রেখে গেছিল তাকে ফাঁসানোর জন্য। অতঃপর পরবর্তী সাক্ষী হিসেবে ডাকা হলো ডায়নার পুরনো সহকারী জোহারিকে। যেদিন তালিব ডায়নার বাড়িতে জেফ্রির দেহ খুঁজে পায় সেদিন জোহারিও সেখানে উপস্থিত ছিল। সে জানায় গত 2 ডিসেম্বর ডায়না জেফ্রির সাথে একটা বিশেষ রিচুয়াল করছিল তাকে অজেয় এবং আরও শক্তিশালী করে তোলার জন্য। রিচুয়ালের 4 দিন আগে থেকেই ডায়না তাকে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে বলেছিল, তবে জেফ্রি তা মেনে চলেনি, এবং ডায়না তার অজেয়তা পরীক্ষা করার জন্য তলোয়ার দিয়ে আঘাত করলে জেফ্রি সত্যি শেষ হয়ে যায়। ফলে তার রিচুয়াল কিন্তু আর সফল হয়নি। এই বয়ান থেকে বোঝা যায় যে জেফ্রিকে মারার উদ্দেশ্য ডায়নার কিন্তু কখনোই ছিল না। অতঃপর ডায়না স্বীকার করে যে গত 15 নভেম্বর তার সাথে প্রথমবার জেফ্রি দেখা করে জানায় সে ইনভিনসিবল এবং ইমমর্টাল হতে চায়। তার কথা অনুযায়ী তারা 2 ডিসেম্বর রিচুয়াল শুরু করে, এবং এরপর জেফ্রি মারা যায়। এরপর সে আর ড্যানি মিলে তাকে 18টা টুকরো করে কিচেনে লুকিয়ে ফেলেছিল। এরই সাথে খবর আসে যে পুলিশ নাদিয়াকে খুঁজে পেয়েছে এবং তাকে মহিলা কারাগারে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ সে অদ্ভুতভাবে উন্মত্তের মতন আচরণ করতে শুরু করে এবং সেলের মধ্যে একটা বাতিক সিম্বল রেখে তার সামনে পাগলের মতো করতে থাকে, যেন কোনো অশুভ আত্মা তার উপর ভর করেছে। পুলিশ তার এই অদ্ভুত আচরণ দেখে তাকে হসপিটালে ভর্তি করলে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ডায়না নাদিয়ার শরীরের সাথে কিছু একটা করছে। এদিকে কোর্টে ডায়নার স্বীকারোক্তির পর বিরোধী পক্ষের উকিল দাবি করে যে ডায়না আসলে জেফ্রিকে ইচ্ছাকৃতভাবে শেষ করেছে টাকার জন্য, না হলে পরের দিন সে গয়না দোকানে কেনই বা যাবে। তাই সে জেফ্রিকে হত্যার জন্য ডায়নার ফাঁসির দাবি করে। তখন করিম যুক্তি দেয় যে আদালত ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস না করলেও জেফ্রি ও ডায়না দুজনেই এতে বিশ্বাস করত। এমনকি কোর্টে উপস্থিত এই মুহূর্তে প্রতিটা মানুষ ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে, এবং বয়ান থেকে এটা খুবই স্পষ্ট যে জেফ্রি নিজেই রাজি হয়েছিল রিচুয়ালে অংশ নেওয়ার জন্য, এবং এরপরে সে অসাবধানতা বশত শেষ হয়ে যায়। তবে এইটা যেহেতু অনিচ্ছাকৃত ভুল, তাই এটা কোনো অপরাধ হতে পারে না। ওইদিকে তালিব ও শাহ জানতে পারে যে তারা ডায়নার 4টে বাড়ি থেকে যে সমস্ত দেহ বা খুলি খুঁজে পেয়েছিল তার বেশিরভাগই ছিল ডায়নার পুরুষ ক্লায়েন্টদের দেহ, তবে তার মধ্যে একটা দেহ ছিল একজন মহিলার। সেই দেহ একটা গাছের নিচে পুঁতে রাখা হয়েছিল। গাছের নাম পিউ পিউ তুংলান। আর আমি তোমাদের আগেই বলেছি যে এই গাছ থেকেই বাতিক সিম্বল তৈরি হয়েছিল। তবে এর থেকে অবাক করার ব্যাপার হলো মহিলাটির সারা শরীরে খোদাই করা রয়েছে বাতিক রাইটিং, যেটা শুধুমাত্র চামড়ার উপরে নয় বরং অদ্ভুতভাবে সেটা শরীরের ভিতরেও ছিল, যা কোনোভাবেই বাস্তবে সম্ভব হতে পারে না। এবং এর সাথে আরও একটি বিষয় হলো যে ফরেন্সিক টিম মহিলাটির শরীর থেকে তার গর্ভাশয় খুঁজে পায়নি, এবং আশ্চর্যের বিষয় রিপোর্ট অনুযায়ী মহিলাটি 10 থেকে 12 বছর আগে মারা গেছে, কিন্তু তারপরেও তার শরীরে কোনো পচন ধরেনি। তালিব জানতে পারে যে মহিলাটির শরীর থেকে যে গর্ভাশয় পাওয়া যায়নি সেটা পরবর্তীকালে উদ্ধার করা হয়েছিল ডায়নার বাড়ি থেকে। ওদিকে দুপুর 3টে নাগাদ সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার বিবেচ্য করে মামলার ফাইনাল জাজমেন্ট শোনানো হয়। বিচারক করিমের অনিচ্ছাকৃত ভুলের যুক্তিকে গ্রাহ্য না করে ডায়নাকে দোষী সাব্যস্ত করে তার ফাঁসির সাজা ঘোষণা করে, এবং রহস্যময় ডায়না হাসি মুখে বিচারকের সেই সিদ্ধান্ত মেনে নেয়। কোর্ট শেষ হয়ে যাবার পর করিম আয়েশার থেকে জানতে পারে পুলিশ নাদিয়াকে খুঁজে পেয়েছে। সে দ্রুত আয়েশার দেওয়া ঠিকানা মতো কারাগারে নাদিয়াকে খুঁজতে গেলে জানতে পারে যে আজ সকালে তারা নাদিয়াকে রিলিজ করে দিয়েছে, এবং সে এখন কোথায় আছে তা কর্তৃপক্ষ জানে না।
ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে জানা যায় এক ভয়াবহ সত্য। আসলে অতীতে যখন করিমের স্ত্রী সারার সন্তান ধারণের সমস্যা হয়েছিল, তখন সে এই সমাধানের জন্য দেখা করতে আসে একজন শামানের সাথে, যেটা আর অন্য কেউ নয় বরং ডায়না। অর্থাৎ ডায়না আগে থেকে করিমের স্ত্রীকে চিনত এবং এই কারণে সে প্রথমবার যখন করিমকে দেখেছিল তখন বলে, অবশেষে তাহলে আমাদের দেখা হলো, তাই না? এই ঘটনার পর ডায়নার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার সমস্যার সমাধান হলে কিছুদিনের মধ্যে জন্ম নিয়েছিল নাদিয়া। তবে সে এর পরিবর্তে তার কাছে একটা শর্ত রাখে। শর্তানুযায়ী ভবিষ্যতে যদি করিম ও সারার পুনরায় কোনো সন্তান হয়, তাহলে দ্বিতীয় সন্তানকে তাদের স্যাক্রিফাইস করতে হবে। তাই নাদিয়া জন্ম নেওয়ার প্রায় 7 বছর পর যখন পুনরায় সারা গর্ভবতী হয়, তখন সে শর্তানুযায়ী তার দ্বিতীয় সন্তানকে দিতে রাজি না হলে ডায়না ও ড্যানি তাকে নৃশংসভাবে শেষ করে তার গর্ভাশয়ে বের করে দীর্ঘদিন সেটা তার কাছে রেখে দেয়। আসলে ডায়নার উদ্দেশ্য ছিল নাদিয়াকে তার উত্তরসূরি করা, যে হবে পরবর্তী শামান। কারণ বাতেকের নিয়ম অনুযায়ী প্রজন্মের পর প্রজন্ম ধরে শয়তানকে উপাসনা করার শক্তি শুধুমাত্র নারী শামানদের হাতে হস্তান্তরিত হয়েছে। এই ঘৃণ্য অপরাধের সাক্ষী ছিল ডায়নার কাজের লোক হালিমা। তাই জন্য এই ঘটনার পর সে কাজ ছেড়ে দেয়। অতঃপর তালিব করিমের সাথে দেখা করে তাকে জানায় যে ডায়নার পুরনো বাড়ি থেকে যে মামিফাইড মহিলাটির দেহ পাওয়া গেছিল, সেইটা আসলে ছিল করিমের স্ত্রী স্যারার। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তাকে প্রায় 10 বছর আগেই শেষ করে দেওয়া হয়েছিল, যার মানে এই দাঁড়াচ্ছে যে স্যারা কোনোদিনই করিমকে ছেড়ে চলে যায়নি। এত বছর পর সত্যিটা জানতে পেরে করিম রীতিমতো ভেঙে পড়ে এবং সবশেষে ডায়নার ফাঁসি কার্যকর হয়। কিন্তু মৃত্যুর পরেও তার অশুভ শক্তির সমাপ্তি ঘটে না। করিম একদিন ডায়নাকে যে নাইট ক্লাবে গান গাইত, সেইখানে গেলে সে অবশেষে নাদিয়াকে খুঁজে পায় এবং সে এখন ডায়নার মতন পোশাক পরে স্টেজে গান করছে, আর ঠিক তার পাশে দাঁড়িয়ে ড্যানি। করিম এই দৃশ্য দেখে বুঝতে পারে নাদিয়া এখন ডায়নার উত্তরসূরি। আর এই দৃশ্যের সাথে শেষ হয় আজকের মুভি দুকুন। তো এইবার তোমাদের বোঝার সুবিধার্থে পুরো গল্পের ঘটনা সময়ক্রমে আমি সাজিয়ে বলছি। এই সবকিছু সূত্রপাত হয়েছিল মুভি অনুযায়ী 1988 সালে, যখন স্যারা প্রথমবারের জন্য ডায়নার কাছে আসে। তখনই এসে স্যারা দ্বিতীয় সন্তান হলে তাকে শয়তানকে উৎসর্গ করার শর্ত দেয়। তবে এর ঠিক 7 বছর পর স্যারা পুনরায় প্রেগনেন্ট হলে এই খবর ডায়না জানতে পারে। তখন সে স্যারাকে তার সন্তানকে দেওয়ার জন্য জোড়াজুড়ি করে, কারণ নিয়ম অনুযায়ী ডায়না নিজে মা হতে না পারলেও একজন তার উত্তরসূরি লাগবে। কিন্তু স্যারা ওর কথা মানতে চায় না। এই জন্যই সে তাকে শেষ করে স্যারার গর্ভাশয় নিজের কাছেই রেখে দেয়, বলা ভালো শয়তানকে উৎসর্গ করে। এরপর প্রায়শই প্রভাবশালী পুরুষরা তার কাছে আসত নিজের প্রতিপত্তি বাড়াতে, কিন্তু তারা সেই কঠোর বিধিনিষেধ পালন করতে না পারলে রিচুয়ালের সময় ডায়না তাদের হত্যা করত জেফরির মতোই। এইভাবে প্রায় 10 বছর কেটে যায়। নাদিয়ার বয়স তখন 17 এবং একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। আসলে ডায়না নাদিয়ার মধ্যে নিজের উত্তরসূরিকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল এবং এই কারণে সে নাদিয়াকে বশ করে তাকে ঘর ছাড়তে বাধ্য করে। ততদিনে ডায়না পুলিশের হাতে ধরা পড়ে এবং করিম তার কেস নিজের হাতে তুলে নেয় এবং পরবর্তীকালে ডায়না দোষী সাব্যস্ত হলে তাকে ফাঁসির সাজা শোনানো হয়, যেটা সে খুশি মনে গ্রহণ করে। কারণ ডায়না শেষ হয়ে গেলেও পৃথিবীতে এখনো বেঁচে আছে তার উত্তরসূরি নাদিয়া। তো এইবার আসি বাস্তব ঘটনায়। মালয়েশিয়ার ইতিহাসে সবথেকে কুখ্যাত, কন্ট্রোভার্সিয়াল এবং ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক মার্ডার কেস হলো এই মোনা ফান্দি কেস। মোনা ফান্দির আসল নাম ছিল নূর মজনা বিনতে ইসমাইল। 1956 সালের 1 জানুয়ারি মালয়েশিয়ার পার্লিস রাজ্যে তার জন্ম। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল স্পটলাইট, খ্যাতি এবং টাকার। সে চেয়েছিল মালয়েশিয়ার সবথেকে বড় পপ সেন্সেশন হতে। 1987 সালে সে ডায়না 1 নামের একটা পপ অ্যালবাম রিলিজ করে, যা থেকে দুকুন মুভিতে এই মোনা চরিত্রের নাম রাখা হয়েছে ডায়না। কিন্তু দুর্ভাগ্যবশত সে গান গেয়েও তেমন কোনো জনপ্রিয়তা পায়নি। সঙ্গীত জগতে ব্যর্থ হওয়ার পর মোনা বুঝতে পারে যে মানুষের দুর্বলতা এবং লোভকে পুঁজি করে খুব সহজেই খ্যাতি আর টাকা রোজগার করা সম্ভব। তখন সে তার স্বামী মোহাম্মদ নূর আফান্দি রহমানের সাথে মিলে ব্ল্যাক ম্যাজিকের চর্চা শুরু করে। মোনা খুব দ্রুত বুঝতে পেরেছিল যে সাধারণ মানুষের থেকে বড় রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের লোভ সবথেকে বেশি। তাই ক্লায়েন্ট লিস্টে মালয়েশিয়ার হাই প্রোফাইল লোকেরা আসতে শুরু করে, যারা সবথেকে বেশি ক্ষমতা এবং টাকা চাইত। মুভিতে আইনত কারণে সময় এবং চরিত্রের পরিবর্তন করা হলেও বাস্তবে 1993 সালে মোনা ফান্দির জীবনে আসে তার সবথেকে বড় শিকার, পাহাং রাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ মজলান ইদ্রিস। মজলান পলিটিক্সে হতে চেয়েছিল অজেয়।
এর জন্য মোনা তার কাছে 2.5 মিলিয়ন মালয়েশিয়ান মুদ্রা দাবি করে এবং মজলান এতে রাজি হয়ে যায়। সেই রাতে পাহাংয়ের একটা নির্জন বাড়িতে রিচুয়ালের আয়োজনও করা হয়, যেখানে মজলান ইদ্রিসের মৃত্যু হয়। এরপর লাশ গুম করার জন্য তারা বডিটা 18টা টুকরো করে এবং বাড়ির স্টোর রুমের নিচে সিমেন্ট দিয়ে পুঁতে ফেলে। মজলানের নিখোঁজ হয়ে যাওয়া তদন্তে নেমে পুলিশ মোনা, তার স্বামী এবং সহকারীকে গ্রেপ্তার করে, কিন্তু পুরো মালয়েশিয়া শিউরে ওঠে মোনা ফান্দির আচরণ দেখে। কারণ কোর্টে আসার সময় মোনার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। সে দামি ডিজাইনার পোশাক পরত, মেকআপ করত এবং সাংবাদিকদের ক্যামেরার দিকে তাকিয়ে এমনভাবে হাসত যেন সে কোনো বড় রেড কার্পেটে হাঁটছে। দীর্ঘ বিচারের পর 2001 সালে নভেম্বরের 2 তারিখ কুয়ালালামপুরের কাজাং জেলে মোনা, তার স্বামী এবং জুরাইমের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে মোনা ফান্দির শেষ কথা ছিল, আমি কখনো মরব না। এই একটি মাত্র লাইন মালয়েশিয়ার মানুষদের মুখে আজও এক গভীর ভীতির সঞ্চার করে। অনেকেই বিশ্বাস করে মোনা ফান্দি হয়তো শারীরিকভাবে মারা গেছে, কিন্তু তার অশুভ আত্মা আজও সেই অভিশপ্ত বাড়ি বা মালয়েশিয়ার আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এইবার অনেকেরই মনে হতে পারে 2018 মুভি হওয়া সত্ত্বেও এর ভিজুয়াল পুরনো টাইপের কেন। এর একটাই কারণ, যেটা হলো 2006 সালে যখন এই ঘটনা নিয়ে দুকুন মুভিটা তৈরি হয়, তখন মজলান ইদ্রিসের পরিবারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে। ফলে এত সেন্সিটিভ এবং পলিটিক্যাল ইস্যু হওয়ার কারণে মালয়েশিয়ান সেন্সর বোর্ড মুভিটার রিলিজ আটকে দেয়। ফলে পুরো 12 বছর ধরে মুভিটা নিষিদ্ধ ছিল। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে 2018 সালে একাধিক কাটস এবং বেশ কিছু ঘটনাকে পরিবর্তন করে মুভিটা রিলিজ করা হয়। এই জন্যই মুভিটা দেখার সময় এর প্রেজেন্টেশন কিছুটা অসংলগ্ন লাগতে পারে। তো কেমন লাগলো তোমাদের এই মুভি অবশ্যই কমেন্টে জানাও, এবং এইরকম আরও মুভি ও মুভি রিলেটেড ঘটনা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।